সবাইকে এই চ্যানেলে স্বাগত। নরমালি আমাদের পরিবার চালানোর জন্য আমরা প্রতিদিনের হিসাবে বা মাসিক হিসাবে কিছু খরচ করি এবং আমাদের সেই আয় ব্যয় ও সঞ্চয়ের একটা হিসাব রাখি। ঠিক সেই রকমই সারা দেশ ঠিকঠাকভাবে চালানোর জন্য এবং অন্যান্য দেশের সাথে ইন্টারন্যাশনাল রিলেশন ঠিকঠাক রাখার জন্য সারা বছর ধরে আমাদের দেশের প্রচুর খরচ হয়, আর সেই সমস্ত খরচ চালানোর জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন আয়ও হয়। এই অবস্থায় দেশের আয় ব্যয় ও সঞ্চয়ের হিসাব রাখাটা খুবই জরুরি এবং দেশের সরকার সেটি রাখেও। এখন এই হিসাব ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য একজন লোক দরকার, আর এই হিসাব দেখার কাজটাই করে হলো ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল অর্থাৎ ক্যাগ। এই ক্যাগ সম্পর্কে কিছু বিষয় সংবিধানের 148 থেকে 151 নম্বর ধারা পর্যন্ত লেখা রয়েছে, আর সেগুলোই আজকে আমরা তোমাদেরকে বিস্তারিত বলবো। ধারা অনুযায়ী 148 নম্বর ধারাতে ক্যাগের নিয়োগ, তার মেয়াদ, অপসারণ, তার স্যালারি, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা এই সমস্ত বিভিন্ন বিষয়ে উল্লেখ রয়েছে। 149 নম্বর ধারাতে ক্যাগের ডিউটি ও পাওয়ারের বিষয়ে লেখা রয়েছে। 150 নম্বর ধারাতে লেখা রয়েছে যে ক্যাগের নির্দেশ অনুযায়ী কেন্দ্র বা রাজ্য কিভাবে তাদের হিসাব রাখবে, আর 151 নম্বর ধারাতে ক্যাগের অডিট রিপোর্টের ব্যাপারে উল্লেখ রয়েছে। তো এইগুলো নিয়ে আমরা এক এক করে ডিটেলসে আসি। প্রথমেই আসি ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল। এই কথাটার অর্থ কি? কন্ট্রোলার কথার অর্থ হলো নিয়ন্ত্রক, মানে যে টাকা পয়সা নিয়ন্ত্রণ করে। এক কথায় কোথাও একটা খরচের জন্য যে পরিমাণ অর্থ স্যাংশন হবে, সেই স্যাংশন হওয়ার জন্য যার অ্যাপ্রুভাল লাগবে তাকেই বলা হয় কন্ট্রোলার। আর অডিট কথার অর্থ হলো হিসাব নিকাশকে চেক করা। এখন কোনো একটা দেশে কন্ট্রোলার ওয়ার্ক আর অডিট ওয়ার্ক এই দুটোর জন্য সর্বোচ্চ পদে যে থাকে তাকেই বলা হয় কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল। তবে ভারতবর্ষের ক্যাগ কন্ট্রোলারের কাজটি করে না, শুধুমাত্র অডিটের কাজ করে। প্রত্যেক বছর বাজেটের পর টাকা স্যাংশন হওয়ার জন্য সংসদে যখন অ্যাপ্রোপ্রিয়েশন বিল ওঠে তখন শুধুমাত্র লোকসভা ও রাজ্যসভার মেম্বাররাই তাতে অনুমোদন দেন এবং ফাইনালি সেটা রাষ্ট্রপতির কাছে যায়, আর তারপর রাষ্ট্রপতি অনুমোদন দিলে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা স্যাংশন হয়ে যায়। এই অ্যাপ্রোপ্রিয়েশন বিলে আমাদের ক্যাগের অ্যাপ্রুভালের দরকার হয় না, ওই জন্যই ভারতে ক্যাগ কন্ট্রোলারের কাজটি করে না। তাহলে এখানে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ক্যাগ পদ না রেখে শুধুমাত্র অডিট জেনারেল এই পদটা রাখলেই তো হয়। তো এখানে বলা যায় যে ক্যাগ এই পদটা এসেছিল ব্রিটেনের সংবিধান থেকে, আর ব্রিটেনের কনসলিডেটেড ফান্ড থেকে টাকা স্যাংশন করার জন্য কন্ট্রোলারের অ্যাপ্রুভাল প্রয়োজন হয়। ফলে ব্রিটেন থেকে যেহেতু এই পদটাকে আনা হয়েছিল, তাই এই পদের নাম আর চেঞ্জ করা হয়নি। এবার আমাদের দেশে ক্যাগ কি কি কাজ করে সেটা বলি। এক কথায় সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্র সরকারের সারা বছর ধরে কি আয় হলো, কি ব্যয় হলো, কি সঞ্চয় হলো তার হিসাবকেই অডিট করা মানে চেক করার কাজ হলো ক্যাগের। এবং ফাইনালি সবকিছু ঠিকঠাক থাকলে ক্যাগ একটা রিপোর্ট বানায়, আর হিসাবে যদি গরমিল থাকে তাহলেও একটা রিপোর্ট বানায় এবং ওই রিপোর্টটাকে প্রেসিডেন্টের হাতে তুলে দেয়। ক্যাগের তৈরি করা ওই রিপোর্টটাকেই বলা হয় অডিট রিপোর্ট। এছাড়াও সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যে কনসলিডেটেড ফান্ড আর কন্টিনজেন্সি ফান্ড সেখানে কি আয় হচ্ছে এবং সেখান থেকে কি ব্যয় হচ্ছে তার অডিটও করে ক্যাগ। কেন্দ্র ও রাজ্য সরকার ছাড়া কেন্দ্র ও রাজ্যের যে কোনো ডিপার্টমেন্ট, যেমন রেলওয়ে ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, ফরেন মিনিস্ট্রি ইত্যাদি, বা কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো কোম্পানি অথবা অন্য কোনো বেসরকারি কোম্পানির অডিটও করতে পারে ক্যাগ, যদি প্রেসিডেন্ট সেই অডিট করার কথা বলে, মানে ক্যাগকে যদি সেই ওয়ারেন্ট দেয়। তো নর্মালি এগুলোই হলো ক্যাগের ডিউটি। এছাড়া আরো কিছু কাজ আছে যেটা ক্যাগ চাইলে করতে পারে। যেমন ধরলাম যে কোনো একটা কাজের জন্য কিছু অর্থ হয়তো স্যাংশন হলো, এখন এই স্যাংশন হওয়া অর্থ সঠিকভাবে সঠিক কাজে খরচ হলো কিনা, যে কাজের জন্য যত পরিমাণ অর্থ স্যাংশন করা হলো আদৌ সেই কাজের জন্য অত পরিমাণ অর্থের প্রয়োজন ছিল কি, এই সমস্ত বিভিন্ন বিষয় ক্যাগ চাইলে চেক করতে পারে। এই জন্যই দেশের বড় বড় স্ক্যামের ইনভেস্টিগেশনের কথা ক্যাগকে বলা হয়। যেমন
রাফায়েল যুদ্ধবিমান কেনা নিয়ে ইনভেস্টিগেশনের কথা ক্যাগকে বলা হয়েছিল। তো এইগুলোই হলো ক্যাগের ডিউটি। এই সমস্ত ডিউটির ব্যাপারেই সংবিধানের 149 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এবার এত গুরুত্বপূর্ণ একটা পোস্ট অর্থাৎ ভারতের ক্যাগ কিভাবে নিয়োগ হয় সেটা বলি। ক্যাগের নিয়োগ পদ্ধতি নিয়ে এক্সাক্ট কোনো প্রসিডিওর আমাদের সংবিধানে লেখা নেই, শুধুমাত্র এইটুকু লেখা রয়েছে যে রাষ্ট্রপতি ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেলকে নিয়োগ করাবেন। আর আমরা জানি যে রাষ্ট্রপতি কোনো একটা কাজ নিজের ইচ্ছেতে করেন না, তিনি সমস্ত কাজই মন্ত্রী পরিষদের পরামর্শ নিয়েই করেন। ফলে ক্যাগের নিয়োগে ইনডাইরেক্টলি মন্ত্রী পরিষদের হাত থাকে। তবে ক্যাগ কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি হয় না। ভারতে এখনো পর্যন্ত যারা ক্যাগ পদে নিযুক্ত হয়েছেন তারা প্রত্যেকেই হয় সিনিয়র আইএএস অফিসার অথবা রিটায়ার্ড কোনো আইএএস অফিসার। ফলে একটা সাধারণ ধারণা করা যায় যে আইএএস অফিসাররা যাদের ভারতের ফাইন্যান্স সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে তাদের ভিতর থেকেই কারোর নাম মন্ত্রিপরিষদ রাষ্ট্রপতিকে রেকমেন্ড করে দেয় ক্যাগ পদে নিয়োগ করার জন্য। তবে এক্সাক্ট নিয়োগ পদ্ধতি কোথাও মেনশন নেই। বিভিন্ন সময় আরটিআই করে ক্যাগের নিয়োগ পদ্ধতি সরকারের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, কিন্তু কখনোই সরকারের তরফ থেকে কোনো স্যাটিসফ্যাক্টরি রেসপন্স পাওয়া যায়নি। 2013 সালে নবভারত পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছিল যে আরটিআই এর একটা রেসপন্স দিয়ে ভারতের মিনিস্ট্রি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স জানায় ক্যাগের নিয়োগ পদ্ধতি নিয়ে সঠিক উত্তর ক্যাবিনেট সচিবালয়ই দিতে পারবে। অন্যদিকে ক্যাবিনেট সচিবালয়ের বক্তব্য ছিল যে এ বিষয়ে সঠিক উত্তর দিতে পারবে মিনিস্ট্রি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। 2017 সালে একটা আরটিআই এর রেসপন্স করে সরকার জানায় যে গোপনীয়তার কথা মাথায় রেখেই ক্যাগের নিয়োগ পদ্ধতি বলা যাবে না। বিভিন্ন আইনি বিশেষজ্ঞরা বলেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ, কিন্তু এর নিয়োগ এখনো পর্যন্ত কারোর বা কিছু লোকের ইচ্ছায় হয়ে আসছে। বড় বড় সাংবিধানিক পদ যেমন ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ইউপিএসসি চেয়ারম্যান, এদের নিয়োগেও নির্দিষ্ট একটি পদ্ধতি আছে। কিন্তু এত বড় একটা সাংবিধানিক পদ ক্যাগ নিয়োগে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। ফলে আইনি বিশেষজ্ঞরা বলেন যে ক্যাগ পদটি সাংবিধানিক পদ হওয়া সত্ত্বেও মনে হয় কেমন যেন রাজনৈতিক পদ। তাহলে এখানে আমাদের মনে হতে পারে যে মন্ত্রী পরিষদের সুপারিশেই যখন ক্যাগ পদে নিয়োগ হয় তাহলে সরকারের ঘাটতি থাকলেও কি ক্যাগ তার রিপোর্টে সেটা দেখাবে? তাতে তো ঠিকই কোনো না কোনো কিছু করে হিসাব মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু না, সেরকমটা হয় না। এটা নিয়ে আমরা একটুখানি পরে আসছি, যখন ক্যাগের রিপোর্ট সম্পর্কে বলবো তখন এই বিষয়টা বুঝতে পারবো। এবার ক্যাগের নিয়োগ হলো, কিন্তু এই ক্যাগ কতদিনের জন্য এই পদে থাকবে? ক্যাগ নিয়োগ হয় 6 বছরের জন্য, বা তিনি 65 বছর বয়স পর্যন্ত তার পদে থাকতে পারেন। মানে ধরলাম যে কোনো একজন ব্যক্তি 55 বছর বয়সে ক্যাগ পদে নিযুক্ত হলেন, তাহলে সে 6 বছর ডিউটি করবে। মানে তার যখন 61 বছর বয়স হবে তখন সে ক্যাগ পদ থেকে রিটায়ার করে যাবে। আবার ধরলাম কোনো একজন ব্যক্তি যে 61 বছর বয়সে ক্যাগ পদে নিযুক্ত হলো, তাহলে তার যখন 65 বছর বয়স হবে মানে 4 বছর সার্ভিস করার পর তিনি রিটায়ার করে যাবেন। এবার ক্যাগের সম্পর্কে আরো কয়েকটা বিষয় বলি। ক্যাগকে শপথ পাঠ করায় রাষ্ট্রপতি। ক্যাগের বেতন, ভাতা, পেনশন ও অন্যান্য সুবিধা সংসদ আইন তৈরির মাধ্যমে নির্ধারণ করে। তবে মোটামুটি ক্যাগের বেতন সুপ্রিম কোর্টের জাজের বেতনের সমান হয়। ক্যাগের ওপরে যাতে রাজনৈতিক প্রভাব না পড়ে সেই জন্যই ক্যাগকে কিছু স্পেশাল প্রভিশন দেওয়া হয়। সেগুলো কি? যে কোনো রাজ্যের গভর্নরকে যেমন রাষ্ট্রপতি যে কোনো সময় চাইলেই অ্যাপয়েন্ট করতে পারে, আবার যে কোনো সময় চাইলেই তাকে তার পদ থেকে সরিয়ে দিতে পারে। কিন্তু এক্ষেত্রে কোনো একজন ব্যক্তিকে যদি ক্যাগ পদে বসানো হয় তাহলে তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি তাকে তার পদ থেকে সরাতে পারবে না। তবে হ্যাঁ, ক্যাগ চাইলে নিজে তার পদ থেকে রিজাইন দিয়ে দিতে পারে এবং সেই রেজিগনেশন লেটার বা পদত্যাগপত্র জমা দেবে প্রেসিডেন্টের কাছে। এখন সরিয়ে দিতে পারবে না, এই ক্ষমতা পেয়ে ক্যাগ যাতে নিজের ইচ্ছা মতো যা তা কাজ না করে তার জন্য বলা আছে যে ক্যাগের ইমপিচমেন্ট করে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে। তবে তার ক্ষেত্রেও ইমপিচমেন্ট প্রসেসটা সুপ্রিম কোর্টের জাজের ইমপিচমেন্ট প্রসেসের মতনই টাফ প্রসেস। এখন ভারতের এই এত কাজ, এগুলো তো আর ক্যাগ একা করে না।
ক্যাগের এই সমস্ত কাজ করার জন্য একটা ডিপার্টমেন্ট থাকে, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে যারা কাজ করেন, যে কাজ হয় তাদের নিয়োগ ও তাদের কাজের প্রসিডিওর সেইগুলো ঠিক হয় ক্যাগের পরামর্শ নিয়ে প্রেসিডেন্টের অ্যাপ্রুভালে। আর ক্যাগের ডিপার্টমেন্টে যত খরচ, মানে ক্যাগের স্যালারি, অ্যালাওয়েন্স, পেনশন, আদার্স যে সমস্ত সুযোগ সুবিধা, তাতে যে খরচ, তার ডিপার্টমেন্টের অফিসারদের স্যালারি, অ্যালাওয়েন্স এবং অন্যান্য সুবিধা, তাতে যে খরচ, তার ডিপার্টমেন্ট চালানোর জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত খরচ, সেই সমস্ত খরচ বহন করা হয় ভারতের কনসলিডেটেড ফান্ড থেকে। আর এই সব এক্সপেন্ডিচারে হলো চার্জড এক্সপেন্ডিচার। এই সমস্ত বিষয়ই সংবিধানের 148 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এরপর আরো একটা বিষয় আছে, ক্যাগ যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের অডিট করে, মানে তাদের আয় ও ব্যয়ের বিভিন্ন হিসাব নিকাশ চেক করে, ওই জন্য ক্যাগ কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বা অন্য কোনো ডিপার্টমেন্টকে বলতে পারে যে একটা নির্দিষ্ট ফরম্যাটে তাদের হিসাব নিকাশগুলো রাখতে হবে, মানে হিসাব নিকাশগুলো এইভাবে সাজিয়ে রাখতে হবে, নির্দিষ্ট ফর্মে অ্যাকাউন্ট রাখতে হবে, মানে হিসাব নিকাশ রাখতে হবে। এই কথাটাই সংবিধানের 150 নম্বর ধারাতে বলা আছে। এবার আসি 151 নম্বর ধারা, অর্থাৎ অডিট রিপোর্ট নিয়ে। ক্যাগ সমস্ত হিসাব টিসাব মিলিয়ে ফাইনালি একটা রিপোর্ট তৈরি করে, আর সেই রিপোর্টটাকেই বলা হয় অডিট রিপোর্ট। ক্যাগ নর্মালি তার ডিউটি অনুযায়ী কেন্দ্র সরকারের অডিট করে এবং ফাইনাল রিপোর্ট বানিয়ে সেটাকে প্রেসিডেন্টের কাছে জমা দিয়ে দেয় এবং সমস্ত রাজ্যের অডিট করে, আর সেই অডিট রিপোর্ট রেসপেক্টিভ রাজ্যের যে গভর্নর বা রাজ্যপাল তাকে দিয়ে দেয়। রাষ্ট্রপতি কেন্দ্রের ওই অডিট রিপোর্টটাকে সংসদে পেশ করে এবং গভর্নর বা রাজ্যপাল তার রাজ্যের অডিট রিপোর্টটাকে ওই রাজ্যের বিধানসভাতে পেশ করে দেয়। এখন কেন্দ্রের অডিট রিপোর্ট হিসাবে ক্যাগ 3টে রিপোর্ট তৈরি করে: অডিট রিপোর্ট অন অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, অডিট রিপোর্ট অন ফাইন্যান্স অ্যাকাউন্ট আর অডিট রিপোর্ট অন পাবলিক আন্ডারটেকিং। এখন অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বলতে বোঝায় যে প্রতি বছর বাজেটে বলা হয় যে সরকার আগামী বছরে কি কি করতে চায় এবং কোন কাজ করতে কত কি খরচ হবে, সেটা বাজেটের পর ফাইন্যান্স বিলের মাধ্যমে দেখানো হয়। আর সারা বছরের খরচ বাবদ কোন ডিপার্টমেন্টকে কত টাকা দেওয়া হবে, কোন কাজের জন্য কত টাকা অ্যালট করা হবে, সেটা সংসদে একটা আইন বানিয়ে এমপিদের কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়া হয়। আর সেই অ্যাপ্রুভাল নেওয়া আইনটাকেই বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট। এক কথায় অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের মাধ্যমে বোঝা যায় যে কোনো একটা ডিপার্টমেন্টে বা কোনো একটা খাতে কত টাকা অ্যালট করা হয়েছে। এখন বছরের শেষে গিয়ে ওই বরাদ্দ টাকার কাজ হয়েছে কিনা, টাকা পয়সা এক্সট্রা কিছু লেগেছে কিনা বা টাকা পয়সা থেকে গেছে কিনা, সেই সমস্ত অডিট বা হিসাবের রিপোর্টকেই বলা হয় অডিট রিপোর্ট অন অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আর অডিট রিপোর্ট অন ফাইন্যান্স অ্যাকাউন্ট বলতে বোঝায় যে ওই বাজেটের পর ওই ফাইন্যান্স বিল বা ফাইন্যান্স অ্যাক্টে আরো একটা বিষয় লেখা থাকে, সারা বছরে বিভিন্ন দিক থেকে ভারতের কত কি আয় হবে। তো সেই ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী বছরের শেষে কত আয় হওয়ার কথা ছিল আর কত আয় হলো, তার যে অডিট রিপোর্ট, সেই রিপোর্টটাকেই বলা হয় অডিট রিপোর্ট অন ফাইন্যান্স অ্যাকাউন্ট। আর পাবলিক আন্ডারটেকিং এর ব্যাপারটা হলো ভারতের যত পিএসইউ মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানি রয়েছে, তাদের কি আয় ও ব্যয় হচ্ছে তার হিসাবের যে রিপোর্ট, মানে তার অডিট রিপোর্টকেই বলা হয় অডিট রিপোর্ট অন পাবলিক আন্ডারটেকিং। এখন ক্যাগ এই 3 ধরনের রিপোর্ট প্রেসিডেন্টকে সাবমিট করে দেয়। এরপর প্রেসিডেন্ট এই রিপোর্টগুলোকে স্পিকারের কাছে পাঠিয়ে দেয়, আর স্পিকার এই রিপোর্টগুলোকে সংসদে পেশ করায় এবং একটা কপি পাবলিক অ্যাকাউন্ট কমিটিকে পাঠায়। কারণ কনস্টিটিউশনাল প্রভিশন অনুযায়ী ক্যাগের যে রিপোর্ট তাকে এক্সামিন করা, মানে ক্যাগের রিপোর্ট ঠিকঠাক আছে কিনা সেটা চেক করার দায়িত্ব হলো পাবলিক অ্যাকাউন্ট কমিটি। এই পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে টোটাল 22 জন মেম্বার থাকে। এর ভেতর 15 জন থাকে লোকসভা থেকে এবং 7 জন থাকে হলো রাজ্যসভা থেকে, এবং এর বেশিরভাগ মেম্বাররাই হলো সরকারে থাকা দলের বিপরীত পার্টির। আর এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির হেড হলেন বিরোধী দলের প্রধান। এখন এই ক্যাগের রিপোর্টে যদি কোনো গরমিল থাকে তাহলে বিরোধী দল থেকে সেই ব্যাপারটাকে সংসদে হাইলাইট করে দেখানো হয় এবং এই গরমেল জিনিসটা পাবলিকের ভিতরে প্রকাশ হয়ে যায় এবং আলটিমেটলি সরকারে থাকা পার্টির ইমেজ নষ্ট হয়ে যায়। এই কারণেই ক্যাগের নিয়োগ হওয়ার পিছনে
ইনডাইরেক্টলি মন্ত্রী পরিষদের হাত থাকলেও ক্যাগ তার রিপোর্টে কোনো গরমিল করে না। দেশের ঠিক যেমন অবস্থা সেইভাবেই সে তার রিপোর্ট তৈরি করে। আর ক্যাগের এই রিপোর্টের উপর ভিত্তি করেই বিভিন্ন সময় বড় বড় স্ক্যামের ঘটনা পাবলিকের সামনে চলে এসছে, যেমন 2G স্পেকট্রাম স্ক্যাম, কমনওয়েলথ গেম স্ক্যাম, কোল মাইন অ্যালোকেশন স্ক্যাম ইত্যাদি। সেই হিসাবেই রাফায়েল যুদ্ধবিমান নিয়ে যে স্ক্যামের ধারণা উঠেছিল তাতে ক্যাগের দ্বারা ইনভেস্টিগেশনের দাবি করা হয়েছিল। এবারে ক্যাগ তো তার ডিউটি অনুযায়ী তার রিপোর্ট বানাবে, কিন্তু এত কাজ ক্যাগ তো আর একা করতে পারবে না। ক্যাগের কাজে সাহায্য করার জন্য, মানে ক্যাগের রিপোর্ট বানানোর জন্য তার নিচে থাকে ডেপুটি কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল, মানে ডেপুটি ক্যাগ, আর তার নিচে থাকে অ্যাডিশনাল ডেপুটি ক্যাগ। এখন এদের আন্ডারেও বিভিন্ন অফিসাররা থাকেন, যেমন প্রিন্সিপাল অ্যাকাউন্টস জেনারেল বা ডিরেক্টর জেনারেল, প্রিন্সিপাল ডিরেক্টর। এদের আন্ডারে আবার অন্যান্য অফিসাররাও থাকেন, যেমন সিনিয়র ডেপুটি অ্যাকাউন্ট জেনারেল, ডেপুটি অ্যাকাউন্ট জেনারেল, ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট জেনারেল। আর এদেরও নিচে থাকে সিনিয়র অডিট অর অ্যাকাউন্ট অফিসার, অডিট অর অ্যাকাউন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অডিট অর অ্যাকাউন্ট অফিসার। এরা তো ক্যাগ সম্পর্কে মোটামুটি যা বিষয় ছিল সেটা আলোচনা করলাম। এরপর 152 নম্বর ধারা থেকে রাজ্যের গঠন, মানে স্টেটের কম্পোজিশন নিয়ে বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে। তবে তার আগে কেন্দ্রের গঠন, মানে 52 থেকে 151 নম্বর পর্যন্ত বিভিন্ন ধারাতে কি কি বিষয় আছে, নেক্সট ভিডিওতে সেই পুরোটাই বলে দেবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও যদি কোনো ডাউট থাকে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।